এসআইআর এর বিচারে বিচার বিভাগ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে লজিক্যাল যাচাইয়ে জেলা ভিত্তিক 3 সদস্যের কমিটি এবং এসআইআর যাচাই বিচারকদের প্রশিক্ষণ, জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি। আজ দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের। এসআইআর এর বিচারে বিচার বিভাগ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে লজিক্যাল যাচাইয়ে জেলা ভিত্তিক 3 সদস্যের কমিটিতে জেলা বিচারক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি। এসআইআর যাচাইয়ে বিচারকদের প্রশিক্ষণ, জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি। আজ দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের এবং দুপুরের পর থেকে অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করবেন জুডিশিয়াল অফিসার। বিচারকদের প্রশ্নে কমিশন, বাংলার বাড়ির শংসাপত্র কেন নেওয়া হচ্ছে না? একাধিক প্রশ্ন তুলেছেন। বিচারকদের প্রশ্নে কমিশন, বাংলার বাড়ির শংসাপত্র কেন নেওয়া হচ্ছে না? 14 ফেব্রুয়ারি রাতের পর আপলোড না হওয়া ডকুমেন্টের কি হবে? পোর্টাল বন্ধ থাকায় কিভাবে ডকুমেন্ট আপলোড? আদিবাসীদের কাছে প্রয়োজনীয় নথি না থাকলে কি হবে? একাধিক প্রশ্ন। ভার্চুয়াল বৈঠকে কমিশনের আধিকারিকদের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে প্রশ্ন, বিচারকদের মুখ্য সচিব ডিজির সামনেই একাধিক বিচারকের প্রশ্ন। কমিশনের থেকে উত্তর জানতে নির্দেশ। কমিশনের আধিকারিকদের নির্দেশ প্রধান বিচারপতির। বিচারকদের প্রশ্নে কমিশন, একাধিক প্রশ্ন করেছেন বিচারকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। বিচারকদের প্রশ্নে কমিশন এবং বিচারকদের প্রশ্নে বলা যায় যে অস্বস্তিতে পড়ল কমিশন। দেখো, মূলত বেশ কিছু প্রশ্নের সম্মুখীন গতকাল নির্বাচন কমিশনের আধিকারিকরা হন, তেমনটাই কমিশন সূত্রে খবর। প্রথমত বলা হয়েছে যে অনেক জায়গায় আদিবাসীদের কাছে যে প্রয়োজনীয় নথি নেই, তাদের ক্ষেত্রে কি হবে, তারা কিভাবে আপলোড করবে। পাশাপাশি এ রাজ্যে বর্তমানে বাংলার বাড়ি সহ অনেক শংসাপত্র নেওয়া হচ্ছে না, কিন্তু বিহারে তো একাধিক শংসাপত্র নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি হবে। পাশাপাশি 14 তারিখ রাতের পর যে ডকুমেন্টগুলি আপলোড হয়নি, সেক্ষেত্রে কি হবে। এই সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখে পড়েন নির্বাচন কমিশনের আধিকারিকরা বলে কমিশন সূত্রে খবর। গতকাল যখন ভার্চুয়াল বৈঠক হয় মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে, সেই সময় এই প্রশ্নগুলি করেন কয়েকটি জেলা জজ বিচারকরা বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে আজ থেকে জুডিশিয়াল অফিসাররা এই এসআইআর এর অভিযোগের নিষ্পত্তির কাজগুলি শুরু করবেন। যদিও কখন থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ মনে করা হচ্ছে লাঞ্চ ব্রেকের পর অর্থাৎ দুপুর 2টোর পর থেকে অভিযোগের নিষ্পত্তি শুরু করা হতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পুরোপুরিভাবে পোর্টাল শুরু করা হয়নি। সেই পোর্টাল শুরু করতে দুপুর 1টা বেজে যাবে বলেই কমিশনের আধিকারিকরা মনে করছেন। একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকার ঘোষণার আগেই প্রতিবাদ। আরো একবার জানাই, বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রতিবাদ। এবং তপশিলি বঞ্চনার প্রতিবাদেও পোস্টার দেওয়া হয়েছে, যদিও সেই পোস্টার কারা দিয়েছে তা নিয়ে চর্চা চলছে। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রতিবাদ। কি বলছেন এলাকাবাসীরা দেখব। বলছি, এই যে পোস্টার পড়েছে, কখন পড়লো? রাত্রে। আপনারা কখন দেখলেন? সকালবেলা দোকান খুলতে এসে দেখলাম লেখা আছে যে সিমলাপাল ব্লকের যে বিধানসভার টিকিট না হলে অন্য জায়গা থেকে এনে টিকিট দেওয়া হচ্ছে। সিমলাপাল ব্লকের কোনো প্রার্থী বিজেপি না হলে অন্য ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, তারপর বিধানসভা দেওয়া হচ্ছে, অন্য ব্লক থেকে দেওয়া হচ্ছে। অন্য ব্লক থেকে দেওয়া হচ্ছে। সেটা জবাব চেয়েছে নাকি? হ্যাঁ, সেটা জবাব চেয়েছে।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, কারা এই পোস্টার দিল কি জানা যাচ্ছে? দেখো, সাদা কালিতে কালো হরফে লেখা এই পোস্টার, কিন্তু কোন রকম কোন ক্যাপশনের নাম দেওয়া হয়নি। কিন্তু এই পোস্টারে পরিষ্কার লেখা হয়েছে যে যারা এসটি রয়েছে, ওবিসি রয়েছে, তারা কি কোনো প্রার্থী নয় এবং মূলত বহিরাগত প্রার্থী। এবং যে জবাবদি করা হয়েছে সেখানে কিন্তু প্রাক্তন দুই সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে জবাবদি করা হয়েছে। এখানেই পরিষ্কার যে এই প্রার্থী ঘোষণার পরই আগেই কিন্তু তারা চাইছেন, তালডাংরার মানুষ চাইছেন এবং তালডাংরার বিজেপি কর্মীরা চাইছেন যে লোকাল প্রার্থী করা হোক, এমনটা কিন্তু পোস্টারে পরিষ্কার হয়েছে। এবং এই যে পোস্টার দেওয়া হয়েছে এবং তালডাংরার যে পুরোনো পার্টি অফিস, সেই পার্টি অফিসের দেওয়ালে সেখান থেকে পরিষ্কার যে এই এলাকায় অন্তত বিজেপির যে প্রভাব রয়েছে বা বিজেপির যে এলাকায় পরিচয় রয়েছে তারা এর সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসে একই দাবি তুলছে যে বিজেপির গোষ্ঠীতন্ত্র, কিন্তু বিজেপি এই দাবিকে কোনোভাবেই মানতে চাইছে না। তারা তাই বলছেন তৃণমূলের কর্মীরা এবং যে সংস্থা রয়েছে ভোট শিখলি, তারাই এই পোস্টারিং করেছে মূলত গোষ্ঠীতন্ত্র তুলে ধরে যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা এবং বিজেপি কর্মীরা যারা সক্রিয় রয়েছে তাদের মধ্যে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করতে এমন ধরনের পোস্টার করা হয়েছে। এই চাপানোতরের মাঝখানে কিন্তু তালডাংরার এই যে প্রার্থী নির্বাচন বিজেপি, সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কেননা যে উপনির্বাচন হয়েছিল তালডাংরা বিধানসভায়, সেখানে কিন্তু বহিরাগত প্রার্থীকে নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। রাজনৈতিক চর্চা। ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে একজোট হয়ে যারা নতুন দায়িত্বে আছে, যারা পুরনো দায়িত্বে আছে, সকলে মিলে এবং জনসাধারণকে নিয়ে শক্তিশালীভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে মাঠে নেমেছে। আর এতেই ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার আইপ্যাক বাহিনী। আর তাই তারা এখন নিজেদের যে ধরনের সমস্যা, সেই সমস্যা মতো করে বাকি অন্য পার্টিতেও সমস্যা তৈরি হোক, আর তাই তার জন্য তারা এখন চারদিকে পোস্টার শুরু করেছে এই ধরনের। ব্যাপারটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, আর এই বিষয়ে আমাদের কথা বলা কোনো মানে আছে বলে আমি বা যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না। আর বিজেপির বর্তমানে তালডাংরায় কোথাও কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো জায়গায় সেরকম কিছু নেই, ওটা ওদের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা কোথাও বলবো না। আমরা আমাদের লক্ষ্যে স্থির আছে, আমরা 2026 নির্বাচন, সেই নির্বাচনের কাজে আমরা ব্যস্ত আছি এবং আমাদের দলের সেভাবে আমরা প্রচার করছি। আমরা বিজেপির বিষয়ে আমরা চিন্তিত নই, আমাদের মাথা ব্যথাও নেই। শ্রমিকদের গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম। নিউ টাউনের খবর, নিউ টাউনের কদমপুরে নির্মাণ সংস্থার সাইটের রণক্ষেত্র। মত্ত অবস্থায় রড বেলচা নিয়ে হামলা, পাল্টা হামলা, আগুন ধরিয়ে দেওয়া হয় অস্থায়ী লেবার ক্যাম্পেও। আর সেই মারপিটে জখম দুপক্ষের 6 থেকে 7 জন। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে টেকনোসিটি থানা। মেট্রোর কাজে ঠিকাদারি রেষারেষিতেই শ্রমিক সংঘর্ষ। 2 ঠিকাদারের শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের ঝামেলা। এক ঠিকাদারের লেবার ক্যাম্পে অন্য ঠিকাদারের শ্রমিকরা। শ্রমিক সংঘর্ষের পরে রণক্ষেত্র হয় গোটা এলাকা। শাবল ছুরি নিয়ে হামলার পর গ্যাস ধরিয়ে ক্যাম্পে আগুন। পুড়ে ছাই পর 10টি লেবার ক্যাম্প। ওখানে যেটা আমার মেন আছে প্রতাপ মন্ডল, ও দিয়েছে একজনের কাজ দিয়েছে মিস্ত্রি, ঠিক আছে। ও নিজের বাড়িতে ঝড় ঝাঁটিয়ে ওর কাকাদের সঙ্গে লেগেছে ওখানে গ্রামে, তো ওরা হাল্লা করছে নিজের বইয়ের সঙ্গে, ওই দীপক মন্ডল আর ফোনে। কিন্তু ওরা এসে বলছি এটা হ্যান তেন বললো, ওইটা থামতে গেলাম আমি, আর আমাকে চাকু আগুনটা তো লাগালো ওরা। হ্যাঁ, ওরা 3 মিনিট পরে 3 মিনিট তো সব শেষই করে দিয়েছে। আমরা কিরম করে ভেগে টেকে বাঁচলাম, নদীটা হেলে কেউ বাঁচলো, ছাড়াই বেগে নিউ টাউনের কদমপুরে নিকো পার্ক থেকে তিতুমির পর্যন্ত যে মেট্রোর কাজ চলছে, সেই মেট্রোর কাজ চলার জন্য যে সমস্ত লেবারেরা রয়েছেন তাদের থাকার জায়গা মূলত এখানেই ছিল। বুলেট নামে এক ঠিকাদারের যারা লেবার ছিলেন তারা মদ্যপান করছিলেন এবং তারা রাত্রে পার্টি করছিলেন এবং তাদের মধ্যে ঝামেলা হয়। এবং অন্য একটি ঠিকাদার, তার নাম প্রতাপ, তাদের যারা লেবার তারা সেই ঝামেলা ঠেকাতে গেলে বুলেটের লেবারেরা তারা তাদের ওপর একেবারে চড়াও হয় এবং ছুরি ও শাবল দিয়ে আঘাত করে এবং তারপরেই অন্যান্য যে ঘর রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং তারপরেই একদম 10টি ঘর, 10টি টিনের ছাউনি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে একদম চাল পড়ে রয়েছে যা পুড়ে গিয়েছে এবং হাঁড়ি কড়াই যা যা ছিল সেই সমস্ত কিছু পুড়ে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তাও কিন্তু পুড়ে গিয়েছে। প্রতাপ, অর্থাৎ প্রতাপ নামে যে ঠিকাদার, সেই ঠিকাদারের যারা কর্মীরা রয়েছেন, যারা লেবারেরা রয়েছেন, তারা বলছেন তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে
তারা পলাতক বলে দাবি করছে প্রতাপ নামের ঠিকাদারের যে লেবারেরা তারা, এবং তারা বলছেন তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে। এই গোটা ঘটনা তদন্ত করছে টেকনোসিটি থানার পুলিশ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। বিখ্যাত ব্যক্তিরা বলছেন কোথায় বিনিয়োগ করতে হবে। এআই এর মাধ্যমে তৈরি ভুয়ো ভিডিও তৈরি করে প্রতারণার ফাঁদ। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। আপনি হয়তো ভাবছেন এটা সচিন তেন্ডুলকারের বার্তা, কারণ এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনাকে লুট করার জন্য। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। সহজে টাকা, অল্প সময়ে বেশি টাকা, বিনিয়োগ করলেই প্রতি মাসে লাখ লাখ টাকা পকেটে, সবটাই বাড়ি বসে। দারুণ অফার, কিন্তু সাধারণ মানুষ এতে বিশ্বাস করবে কেন? তাই হাতিয়ার বিখ্যাত ব্যক্তিরা। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. এসব আসলে ডিপ ফেক, এমনই ডিপ যে ফেক বলে ধরতেই পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন এআই ব্যবহার করে এভাবেই বিশ্বাস অর্জনের চেষ্টা করে সাইবার প্রতারকরা। পাতে প্রতারণার ফাঁদ, একবার পা দিলেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা। ইনভেস্ট করার জন্য বড় মানুষের ভিডিও বানিয়ে তাদেরকে কনভিন্স করে ফ্রডের অ্যামাউন্টটা 1,40,000 50,000 আজ থেকে 3 বছর আগে আমরা দেখেছি। এখন অ্যামাউন্টের ফ্রড হয়ে গেছে 1 কোটিটাও মনে হচ্ছে কোনো ব্যাপার না মানুষের যাদের কাছে আছে। সাইবার প্রতারকরা টার্গেট করছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। সেই মতো এআই ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায়। যেমন অনেকেরই পছন্দের সচিন তেন্ডুলকর, তিনি সচিনের ভিডিও বেশি দেখেন, তার কাছে পাঠানো হচ্ছে সচিনের ফেক ভিডিও এআইতে তৈরি করে। সচিন তেন্ডুলকরের মুখ এবং তাঁর গলা হুবহু ফুটিয়ে তোলা হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে আসল সচিন নন, একেবারে ভুয়ো ভিডিও। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। এই ভিডিওটি যে নকল তা এক্সে পোস্ট করে সকলকে সতর্ক করেছিলেন সচিন। একইভাবে বাজারে ছড়ানো হয়েছে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির ভুয়ো ভিডিও। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. সচিন তেন্ডুলকর থেকে নারায়ণ মূর্তি, নির্মলা সীতারামন থেকে সুধা মূর্তি, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ব্যক্তিদের নানা ভুয়ো ভিডিও। ভিডিওর সঙ্গে দেওয়া হচ্ছে লিংক, সেখানে ক্লিক করলেই সাইবার প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাংক ডিটেলস। ব্যাস, আপনার কষ্ট করা আয় করা টাকা নিমেষে হাওয়া। এখানে ন্যানো এআই ভিডিও আপস্কিলার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যেটা হচ্ছে আমি কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ডে করছি, হয়তো সেই ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে আইডেন্টিফাই হয়ে যেতে পারে বা কিছু হতে পারে, ওর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যত রকমভাবে একটা ভিডিওকে প্রপার অরিজিনালভাবে প্রমাণ করা যায় সেই সব ফিচার্স কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। ইউটিউবে যখন এরা খুব ফেমাস, তখন এরা প্রতিদিন কোন জায়গায় কোনটা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যাবে এই ধরনের
ভিডিওগুলো করে, বা কোনো একটা কোম্পানির ওনার সে বলছে যে আপনি আমাকে বিনিয়োগ করুন আর এটা রিটার্ন পাবেন, তো সে তার শেয়ার অনুযায়ী শেয়ার এবং তার বিজনেস অনুযায়ী সে ক্যাপাসিটিগুলো শেয়ার করছে। এবার কিছু মানুষ এগুলো জানতে পারে, যারা ডেইলি বেসিসে ফলো করে তারা অরিজিনাল ভিডিওগুলো দেখতে পারে। এরা কি করছে, ওইটাকে ইউটিলাইজ করছে, নিয়ে এরা ফেক বানিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছে। তখন কি করে যাচাই করবে? আপনি দেখুন, একটা যদি পপুলার মানুষ ভিডিও করে তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনাকে পাঠাবেন। এরা কি করছে, ওই ভিডিওটাকে ডাউনলোড করে বা নিজেদের ক্রিয়েট ভিডিওটা পাঠাচ্ছে, যার জন্য অথেন্টিকেশন এর পক্ষে জানা সম্ভব নয়। সাইবার প্রতারকরা এআই টুল ব্যবহার করে আপনার পরিচিত কোনো ব্যক্তির অডিওকে ব্যবহার করছে তাদের তাস হিসেবে। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একটি অডিও পাঠানো হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং সেই অডিও শুনে আপনি প্রলোভিত হচ্ছেন এবং টাকা ইনভেস্ট করে প্রতারণার শিকার হচ্ছেন। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। বেবি ফুডের কৌটোয় মাদক পাচার, চাঞ্চল্যকর তথ্য মালদা পুলিশের হাতে। তাদের দেওয়া তথ্যে গোয়া বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে 4 জনকে, সকলেই কালিয়াচকের বাসিন্দা। মালদার ইংরেজ বাজারের কুমারপুর, কয়েক কিলোমিটার এগোলেই বাংলাদেশ। এমন একটি জায়গায় মাদক কারবারিদের ডেরা। সম্প্রতি সেই ডেরায় হানা দিয়ে ব্রাউন সুগার তৈরির প্রচুর কাঁচা মাল পায় পুলিশ। মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করে, গ্রেপ্তার করে 5 জনকে। এরপর মাদক পাচার নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা। জানতে পারেন পুলিশের চোখে ধুলো দিতে বেবি ফুডের কৌটোয় মাদক পাচার হচ্ছে। সম্প্রতি মালদা পুলিশের দেওয়া এই তথ্যে গোয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কালিয়াচকের 4 যুবককে। পুলিশের দাবি, তারা বেবি ফুডের কৌটোর মধ্যে মাদক নিয়ে যাচ্ছিল। ইন্টারোগেশনে তাদের কাছ থেকে একটা জার রিকভারি করি, যে কন্টেনারে হার্বাল লাইম নিউট্রিশন বলে লেখা ছিল, তার ভিতরে ওরা বলে যে এটা ব্রাউন সুগার আছে, কিন্তু আমরা দেখি সেটা একটা সিল্ড জার। আমরা সেটা সিজার করেছি। ডিউরিং ইন্টারোগেশন অফ দ্য ডালিম অ্যান্ড ভেনারুল আমরা দুটো জিনিস জানতে পারি। কলকাতা থেকে এই ব্যবসাটাকে মনিটর করছিল, এখানে তাদের বেশ কিছু র্যাকেটিয়ার্সের আমরা নাম পাই। কোথা থেকে আসছে মাদকের কাঁচা মাল আর কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে, তদন্তকারীরা জানতে পেরেছেন সড়ক পথের পাশাপাশি বিমানেও মাদকের কাঁচা মাল পাচার করা হচ্ছে। মণিপুর থেকে কলকাতা, তারপর দিল্লি হয়ে গোয়া। ওরা ইন্টারোগেশনে একটা চাঞ্চল্যকর তথ্য দেয় যে এই ক্রুডটা তারা মণিপুর থেকে আনাচ্ছিল ভায়া প্লেন। ইম্ফল এয়ারপোর্ট থেকে এটা এসে কলকাতা এয়ারপোর্টে নামছিল। ওখান থেকে বেশ কিছু লোক যারা এটা এদেরকে এসে ডেলিভারি দিত। আমরা বেশ কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস পাই যেগুলো তাদের স্টেটমেন্টকে করবোরেট করছে। আমাদের ইনভেস্টিগেশন এখন প্রসেসে আছে। আমরা যে সমস্ত কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলার দরকার সেগুলো আমরা বলছি। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। দেশে বড়সড় নাশকতার ছক, জঙ্গি যোগে দিল্লি পুলিশের ধরপাকড়। দিল্লি পুলিশের অভিযানে কলকাতায় জালে 2 জন, এর মধ্যে মালদারও 1 জন রয়েছেন। দিল্লির মেট্রোর পিলারে দেশ বিরোধী পোস্টার লাগানোর অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। ধৃতদের মধ্যে একজন মালদারও রয়েছেন, কি তার পরিচয় এবং এই ঘটনায় কিভাবে যুক্ত সে? দেখো, মালদা বাসিন্দা ওমর ফারুক, বছর 32-এর এই যুবক, যাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ গত পরশুদিনই, অর্থাৎ শনিবার তার গ্রেপ্তারের খবর পরিবারকে জানানো হয়েছে। মালদার মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের অশ্বিনটোলা গ্রামের বাসিন্দা এই ওমর ফারুক। যেটা জানা যাচ্ছে গত প্রায় 5 বছর ধরে কলকাতায় থাকে সে কর্মসূত্রে। বাড়ির লোকজন যা জানেন, শ্রমিক হিসেবে কাজ করেন, কিন্তু ইতিমধ্যেই ভিন রাজ্য কয়েকবার গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং তার গ্রেপ্তারে কিন্তু পরিবার স্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। এবং পরিবারের যেটা দাবি, যে শ্রমিক হিসেবে কাজ করতেন এমনটাই তারা জানতেন, কখনো 5,000 কখনো 10,000 টাকা
পরিবারকে পাঠাতো। 2 মাস আগে শেষবার বাড়িতে ফেরে। গত শনিবার সপ্তাহখানেক আগে পরিবারের সঙ্গে কথা হয়েছিল, স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ওমর ফারুকের। রমজান মাসে বা ঈদের সময় বাড়িতে ফিরবেন এমনটাও জানিয়েছিলেন। এরই মধ্যে দিল্লি পুলিশের তরফ থেকে পরিবার খবর পায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 7ম শ্রেণী পাস ওমর ফারুক, পরিবারে আর্থিক দারিদ্রতা রয়েছে। বাবা বার্ধক্যজনিত কারণে কাজ করতে পারেন না, একসময় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তার ভাই রয়েছে, সে পেশায় টোটো চালক। পরিবারে বাবা, মা, ভাই, স্ত্রী, সন্তান রয়েছে 3টি। ওমর ফারুক গ্রেপ্তার। পরিবার কি বলছেন শুনবো। দিল্লি পুলিশ জানিয়েছিল যে আপনার স্বামীকে গ্রেফতার করেছি, যে পোস্টার টাঙিয়েছে বলে। না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি, শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে। আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আপনার কোনোদিন কিছু গল্প করেনি না, আমি কিছু পরিবর্তন দেখিনি। ফোনে এমনি সাধারণ এমনি আমার গ্রামের লোকের সাথে কথা বলতো, এমনি বাইরের যে কোনো কারোর সাথে কথা বলতো আমি জানি না। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না।